ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করল। তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে, তারপর শেখ হাসিনাকে পাঠাবে। কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। যেমন শুধু হাওয়ায় ফু দিয়ে আগুন জ্বলে না, তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব চাপাটা মারলো না যে ভারত থেকে নাকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হতে যাচ্ছে। যেমন নাকি নরেন্দ্র মোদী ফোন করেছে যে আসো বাবু, তোমার হাতে আমি আসাদুজ্জামান কামালকে তুলে দিই। যেহেতু তিনি রাষ্ট্রের এত বড় একজন গুরুত্বপূর্ণ মানুষ, নিশ্চয় ওনার কাছে তথ্যপাত্র আছে বা ভারত কোনো সিগন্যাল দিছে, কিন্তু আজকে উনি যে মিথ্যা কথা বলছেন এটা অল্টারনেটিভলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই তিনি আবার এটা প্রমাণ করলেন। তিনি সরাসরি বলেন নাই শফিক ভাই মিথ্যাবাদী, তবে শফিক ভাই যেটা দাবি করলেন এটাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এসে কাউন্টার করে দিলেন ভিন্ন তথ্য, যেখানে শফিক ভাই মিথ্যা বলেন এটা প্রমাণিত হয়ে গেল। ডাস্টবিন শফিক একটা চরম বেয়াদব, যে উনি কি সত্যি এরকম কোনো ক্ষমতা অর্জন করছে? মহাপরাক্রমশালী বীর ওই ঐশ্বরিক ক্ষমতা লাভ করে সিদ্ধি লাভ করে নাই যে সবার নাম ধরে এইভাবে বলতেছে। তার বুঝতে হবে হাসানুল হক ইনুরা, রাশেদ খান মেননরা, এই বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান কামালরা, ওনারা লড়াই করে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা স্বাধীন করছিল বিধায় আজকে জনাব শফিকুর রহমান সাহেব আপনি স্বাধীন একজন এদেশের নাগরিক। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আমাদের বর্তমান সচিব জনাব শফিকুর রহমান একটি মিথ্যাচার প্রকাশ করেছেন। তিনি বলেছেন ভারত থেকে আমাদের সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালকে তিনি দেশে ফিরিয়ে নিয়ে আসবেন এবং ফাঁসি কার্যকর করে আওয়ামী লীগের ফাঁসি একে একে নিশ্চিত করবেন। আর এরকম বানোয়াট কথা পুরো সোশ্যাল মিডিয়াতে একদম ঝড়ের বেগিতে ছড়িয়ে পড়েছেন এবং সবাই তাকে নিন্দা জানাচ্ছেন। এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আরেকটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারত কি ভাবছে, কি করছে, এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন। কি চিঠি? শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি। এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্যে তো ছিলই না, অন্য কোথাও ছিল না। এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না। কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না। প্রেস সচিবের কথা তো বাদই দিলাম, প্রেস সচিব একটা স্মল ফ্রাই। এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো। মানে বুঝতেই পারছেন অবস্থাটা। কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা, আরো বাস্তববাদী। তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই। যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয়, একটি দুর্বল প্রচারণা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না, সেটা শফিকুল আলম ভুলে গেছেন। এই কথা তৌহিদ সাহেব বলেননি, কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি। আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি। শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি জামায়াত সরকার অবাধ ভারত বিরোধী তৎপরতা চালানোর প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয়। বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয়, যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয়, যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে, কোনো দেশই তাকে ফেরত দেবে না। চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে। আরো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে, অপরাধটি উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে। উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল। এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি, এটাই স্বাভাবিক, কারণ প্রত্যার্পণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয়, এটা আইন, কূটনীতি এবং মানবাধিকার তিন দিক মিলে একটা নতুন এবং কঠিন ভূগোল। এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে, সেটা হচ্ছে ভারত যারই ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্যে হতে হবে এবং সকলের ঐক্যমত্যের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত।
শেখ হাসিনাকে যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা, আপনারা দেখেছেন সেটা। এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে, এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা, নয় ইচ্ছাকৃত প্রোপাগান্ডা। আর এই সরলতা বা প্রোপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে, কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে। একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই। একটি সরকারের মধ্যে এভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি দুইয়ের মাঝে বিশাল ফারাক রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো অন্য দেশের আদালতের রায় এবং রাজনৈতিক পরিবেশকে তারা নিজেদের মানদণ্ডে বিচার করে। বাংলাদেশ যেভাবেই বলুক বা বাংলাদেশে যে যাই বলুক, ভারত দেখবে ওই রায় কিভাবে এসেছে, বিচার কতটা স্বচ্ছ হয়েছে, অভিযুক্তরা কি ধরনের ঝুঁকিতে আছে এবং সব শেষে এটা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে পড়ে কিনা। রায় ঘোষণার 3 ঘন্টা পর দিল্লি যে খুব মাপা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে, এটা স্পষ্ট ইঙ্গিত যে তারা বিষয়টিকে সংবেদনশীল মনে করছে। তাদের বিবৃতিতে গণতন্ত্র, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই তাতে আসেনি। আরো একটা উদাহরণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করি, এটা আগেও দিয়েছি আমি। দালাই লামা 6 দশকের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন। চীন অসংখ্যবার তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কখনো দেয়নি, কারণ তারা জানে একবার কাউকে ফেরত পাঠিয়ে যদি তার প্রাণহানির সম্ভাবনা থাকে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দিক থেকে সেটা বিরাট ঝুঁকি। এমন সিদ্ধান্ত কোনো দেশই হাতে নেবে না। তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছি, এটাই সবচেয়ে স্বাভাবিক এবং প্রত্যাশিত প্রক্রিয়া। এই প্রক্রিয়া চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং শফিকুল আলমের এই গর্জন, আগে কামাল তারপর অমুক তমুক, শুধুই গর্জন, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। প্রোপাগান্ডার পুরনো কৌশল, বড় করে বলা, জোরে কথা বলা, বারবার বলা, মানুষ ভাববে কিছু একটা ঘটছে, কিন্তু কূটনীতি এমন জায়গা যেখানে শোরগোলের মূল্য শূন্য। এখানে নীরবতা অনেক সময় স্পষ্ট বার্তা দেয়, আর দিল্লির নীরবতা এখনো তেমনই। এর মধ্যে নিজের মানুষকেই বিব্রত অবস্থায় ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ফাইলে কিছুই নেই। তার মানে বিষয়টা দাঁড়ালো খুব সহজ জায়গায়। একদিকে প্রচার যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক আইন আর বাস্তব রাজনীতি। প্রচার যুদ্ধ যত জোরেই চালানো হোক, সেটার সামনে বাস্তবতা দীর্ঘস্থায়ী হয় না। ভারতের অবস্থান বলছে বা বদলেছে বলে কোনো রকমের প্রমাণ নেই, বরং সরকার ঘনিষ্ঠ মহলের ভেতর থেকেই পরস্পর বিরোধী বক্তব্য বেরিয়ে আসছে, যা শফিকুল আলমের বক্তব্যকে আরো খেলো, অনির্ভরযোগ্য, মিথ্যা বলে করে তুলেছে। প্রোপাগান্ডা যতই জোরালো হোক, আন্তর্জাতিক কূটনীতি তাকে পাত্তা দেয় না। আর সে কারণেই শফিকুল আলমের ঢাকঢোল বাজানো এখন হাস্যকর শোনাচ্ছে। গোয়েবলসের ধাঁচ নকল করলেই কৌশল সফল হয় না, বরং বাস্তবতার সামনে এলে সব ভেঙে পড়ে। গোয়েবলসকে চেনেন তো আপনারা, তাই না? আমি নিশ্চিতভাবে চেনেন, তবু মনে করিয়ে দিই আর কি। হিটলারের প্রোপাগান্ডা সচিব ছিল গোয়েবলস। নিজেকে হিটলারের প্রোপাগান্ডা সচিবের চেয়েও শক্তিশালী প্রমাণ করতে অতিরিক্ত বলে ফেলেছেন এই ভদ্রলোক, এই শফিক সাহেব আর কি। মানে শফিকুল আলম চাইছেন এমন একটা শক্তির ভাবমূর্তি দাঁড় করাতে যেখানে বাংলাদেশের ইচ্ছাই চূড়ান্ত, কিন্তু তাদের নিজেদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বলে দিচ্ছেন আমাদের কাছে কোনো তথ্য নেই, তখন তার এই পুরো দাবিটি নস্যাৎ হয়ে গেল। রাজনৈতিক প্রচারণা যখন বাস্তবতার চেয়ে জোরালো হয়ে ওঠে, তখন প্রচারকই সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে। শফিকুল আলমের মতো একজন প্রচারণাবাজ যতই আত্মবিশ্বাস দেখাক, বাস্তবতা তাকে বারবার তার সীমা মনে করিয়ে দেয়। এর আগেও সেই যে করিডোর নিয়ে শফিকুলের বক্তব্যকে উড়িয়ে দিয়েছিলেন এই তৌহিদ হোসেনি, আর সেই সীমার বাইরে বের হওয়ার জন্য যেসব গল্প তিনি বানাচ্ছেন তা এতটাই অস্বাভাবিক যে হিটলারের গোয়েবলসকেও বোধহয় শুনলে হিচকি তুলতে হবে। গোয়েবলস মারা গেছেন বহুদিন হলো, কবরে বসে তিনি হিচকি তুলছেন কিনা তো জানি না, তুলতেও পারেন। গেল শুক্রবার দিন 7 সকালে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব চাপাটা মারলো না, গুল্লি মারার চেষ্টা করলো, খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো যে ভারত থেকে নাকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হতে যাচ্ছে, এবং তিনি এটা ফেসবুকে পোস্ট দিলেন, যেটা তিনি খুব ভালো করেন কাজটা। তো আমি সেদিনই একটু তির্যক সমালোচনা করলাম, ইচ্ছা করি। আমি বললাম যে ওনাকে নরেন্দ্র মোদী ফোন করেছে যে আসো বাবু, তোমার হাতে আমি আসাদুজ্জামান কামালকে তুলে দিই। মানে এটা যে আমি যে সেদিন চাপাটা মারলেন, মানে ঘুম থেকে উঠে শুক্রবার দিন একটা চাপা মেরে দিলেন আর কি। এটা যে আসলে একটা বোগাস কাহিনী ছিল, এবং সেদিন আমি প্রশ্ন তুলেছি। এবং সেদিন প্রশ্ন তুলেছি কারণ আমরা তো জানি, আমরা তো কিছু খোঁজ খবর রাখি রে বাপু, আর দেশ বিদেশে তো কথা হয়। ভারতের মধ্যে ভারতের প্রায় 150 কোটি মানুষ, তারা একরকম ইউনাইটেড অবস্থায়, ভারতের সমস্ত রাজনৈতিক দল ইউনাইটেড অবস্থায় তারা শেখ হাসিনারে বাংলাদেশের হাতে দিবে না। অফিসিয়ালি ভারত চিঠিপত্র লেখে নাই, কিন্তু ভারত তো এটা জানাই দিচ্ছে একরকম ডিরেক্ট ইনডাইরেক্ট। ডক্টর ইউনূস সাহেব এটা বুঝে গেছেন। ওনার খলিলুর রহমান সাহেব যে গেলেন অজিত দোভালের সঙ্গে বৈঠক হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টার কাছে, আইসা তো উনি তো ফেসবুকে পোস্ট দিলেন না, এই পোস্ট যে গেছি আমি গিয়া বিশ্বজয় করে আসছি, আমি কামাল রানার ব্যবস্থা করে আসছি, পরে শেখ হাসিনা আসবে বলছে খলিলুর রহমান সাহেব, তার রেফারেন্সে বলছে, তার রেফারেন্সেও শফিকুল আলম সাহেব বলে নাই। একটা মন চাইছে ঘুম থেকে ওইটা শুক্রবার দিন, কিছু করার নেই, একটা চাপা উনি মেরে দিলেন আর কি। এটা যে চাপা ছিল এটার প্রমাণটা আজকে দিয়ে দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সোজা বলছে যে এরকম কোনো ডেভেলপমেন্টের কথা আমাদের জানা নেই, এরকম অফিসিয়াল কোনো ডেভেলপমেন্ট। ইভেন আসাদুজ্জামান কামাল যে ইন্ডিয়া আছে এটাও অফিসিয়ালি আমরা জানি না। একটা জিনিস কিন্তু বুঝবেন যে
সোশ্যাল মিডিয়ায় কি বলছে না বলছে এটা নিয়ে গেলে আদালত যে এটা গ্রহণযোগ্য মনে করে ফেলবে, ব্যাপার তা না। পররাষ্ট্র উপদেষ্টা যখন বলবেন তখন তাকে কূটনীতিক চ্যানেলে, আর এটাকে বিশ্বাস করতে হবে যে পররাষ্ট্র উপদেষ্টারে পাশ কাটায় শফিক সাহেবের কাছে মেসেজ চলে আসছে, নাকি ওনার যিনি বস ডক্টর ইউনুস কানে কানে শুধু শফিক সাহেব বলছেন যে আমার কাছে খবর তুমি ছাড়িয়ে দাও। ইন্টারেস্টিং হলো বাংলাদেশে পররাষ্ট্র উইংয়ে ব্যাপক কাহিনী চলছে। পররাষ্ট্র উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের মধ্যে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে বহুদিনের টানাপোড়েনের কথা শোনা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় যে আসলে কে কখন চালায় কি করে, যেমন ধরেন লন্ডন ফেলিউর, লন্ডন বৈঠক, লন্ডনের ডক্টর ইউনূসের যে ট্যুর, এই ট্যুরের ব্যর্থতা পররাষ্ট্র মন্ত্রণালয় তার কাঁধে নিতে চায় না। ব্যর্থতা পড়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে এবং লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের উপরে, কিন্তু তারা টেকনিক্যালি এটা নিতে চায় না। কারণ কি জানেন, তারা তো এটার মধ্যে দায়ী না, এটা করছে অন্য লোকজনে, এটার সিস্টেমটাই লন্ডন যাওয়া টাওয়া, সেখানে কি হবে না হবে এটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়েছে। এরকম শফিক সাহেব কোন ক্রেডিট নিতে চাইছিলেন এটা জাতির সামনে উনি পরিষ্কার করবেন কিনা অতি সত্বর, বা পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তার কাছে কোনো তথ্য নাই, এইটাকে কি এখন ডিফেন্ড করবেন কিনা প্রেস সচিব, যে না পররাষ্ট্র উপদেষ্টা কিছু জানে না, উনি কিছু জানে না, এগুলো তো আমি ডিল করি। এখন তো আমাদের জানতে হলে এটাই জানতে হবে, যদি আমরা তো অপেক্ষায় আছি যে ট্রাইব্যুনালের রায় হয়েছে, বাংলাদেশ সরকার শক্তিশালী সরকার, তারা ইন্ডিয়ারে যেভাবে হোক একটা শিক্ষা দিয়ে নাকান চোবানি খায় কামাল দিয়ে আসাদুজ্জামান খান কামাল দিয়ে শুরু করবে, তারপরে শেখ হাসিনা সহ সব চলে আসবে, সবাই আমি বলছি না একদম হুড়হুড়ে জেলে ঢুকে যাবে। মাঝে মাঝে এমন এমন মিথ্যা কথা বলেন। আমরা কেন মিথ্যা বললাম? কারণ ওনার কথাটা যে মিথ্যা, এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অতীতেও শেখ হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে শফিক ভাই একজন বড় মাপের সাংবাদিক, কিন্তু অনেকেই জুলাই আন্দোলনের পর ওনাকে চিনেন সরকারে আসার পরে, কিন্তু এর আগে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালিস্ট হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যেগুলো সারা বিশ্বজুড়ে সমাদৃত, এদের মধ্যে একটা পত্রিকায় তিনি কাজ করতেন। আর এখন যে খবর এলো যে তিনি আসলে রাত্রেবেলা মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, মানুষ কোনটা শুনতে চায়। আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েটার, যা আপনি কি শুনতে চান সেটাকে মাথায় রেখে কন্টেন্ট বানাই, তো উনিও সম্ভবত এই রকমের নিউজ আপনার গণমাধ্যমে দিয়ে দেয়। গেল 3 দিন আগে তিনি বলছিলেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি শুরু হবে বা প্রত্যর্পণ চুক্তি শুরু করা হবে। আমি কিন্তু একটা গান গাইছিলাম, পরে বলছিলাম আশা, তিনি আশা করছেন। এখন তিনি আশাটা কোথা থেকে করলেন? যেহেতু তিনি রাষ্ট্রের এত বড় একজন গুরুত্বপূর্ণ মানুষ, নিশ্চয় ওনার কাছে তথ্যপাত্র আছে বা ভারত কোনো সিগন্যাল দিছে, কিন্তু আজকে উনি যে মিথ্যা কথা বলছেন, এটা অল্টারনেটিভলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই তিনি আবার এটা প্রমাণ করলেন। তিনি সরাসরি বলেন নাই শফিক ভাই মিথ্যাবাদী, তবে শফিক ভাই যেটা দাবি করলেন এটাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এসে কাউন্টার করে দিলেন ভিন্ন তথ্য, যেখানে শফিক ভাই মিথ্যা বলেন এটা প্রমাণিত হয়ে গেল। কেন? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন, সেখান থেকে একটা ভারতীয় টেলিভিশনে তিনি কথাও বলেছেন। আর আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে আসামিদের প্রত্যাবর্তন শুরু হবে বলে সম্প্রতি নিজের এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন প্রেস উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই বলছেন এমন কোন তথ্য তাদের কাছে নাই। এখন কি তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ? নিশ্চয়ই না। এত বড় একটা ইস্যুতে ওই দিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল, আসাদুজ্জামান খান কামালেরও, এরপর সারা বাংলাদেশ এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল, তখনই কিন্তু এই নিউজটা দিচ্ছে। এমনকি আমি নিউজটা করছি, মিলিয়ন প্লাস মানুষ দেখছেন। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ একটা প্রোগ্রাম ছিল। সেখানে প্রেস সচিবের যে বক্তব্যটা ছিল সেটা নিয়ে আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে, এই হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা সর্বশেষ আপডেট। আর শফিক ভাই লিখছিলেন যে কামাল দিয়ে শুরু হবে এবং তারপর ... তো এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কি, কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল কোনো তথ্য আপনার তাদের কাছে নেই, তাহলে এই বক্তব্য শফিক ভাই কই পেয়েছে? এখন দুইটা বিষয় হতে পারে, যে শফিক ভাইয়ের হাত অনেক লম্বা, অথবা তিনি যেহেতু প্রেস সচিব, প্রেস তো ভারতের প্রেসের সাথে কানেক্টিভিটি থাকতে পারে। ভারতের সব গণমাধ্যম নিশ্চয়ই শেখ হাসিনাকে পছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করে তাও না, সেখানে আওয়ামী লীগকে অপছন্দ করে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা মাঝে মাঝে বিভিন্ন রকম মন্তব্য করে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। এর মধ্যে মোহাম্মদ ওয়াইসি যিনি আছেন তিনিও একজন। আর হইতে পারে ওনার কাছে তলে তলে কোনো খবর থাকতে পারে। এখন তলে তলে যদি থাকে তাহলে তো সরকারের মধ্যে সমন্বয় করা দরকার। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সময় ওই একজন মন্ত্রী বলতো একটা কথা, কোনো একটা প্রোগ্রামে গেছে, ভাইরাল কোনো ইস্যু থাকলে বলতো এক কথা, আরেক মন্ত্রী বলতো এটা নিজস্ব মন্তব্য, শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে আবার বলতেন তিনি আরেক কথা। তো পাবলিকের কাছে কনফিউশন শুরু হয়ে যেত, সালা কাহা সে সাস লো আর কাহা সে, হ্যাঁ এরকম কিন্তু এখন আমাদের হচ্ছে যে আমরা কোনটা বিশ্বাস করব? তাহলে কি সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কমিউনিকেশন বন্ডিং কিছুই নাই, যার যেটা মন চাইতেছে বলে দিতেছেন, আবার নিজেরা নিজেদেরকে কাউন্টার করতেছেন। এতে সরকারের ব্যর্থতা প্রকাশিত হচ্ছে নাকি সামর্থ্য প্রকাশিত হচ্ছে? শফিক ভাই এতদিন পর্যন্ত মিনিমাম লেভেলে যে ওজনটা ছিল, ওজনটা কি ওনার রয়েছে, নাকি জনতাকে খুশি করার জন্য জাতি যা শুনতে চায় তাই বলা শুরু করছেন? বাস্তবতা ভিন্ন। নিশ্চয় শফিক ভাই পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটাকে খণ্ডন করবেন, আর নয়তো জাতির কাছে আপনার সম্পর্কে একটা নেগেটিভ বার্তা কিন্তু চলে যাচ্ছে।
প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।